আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ট্রাম্পের বৈঠকের দাবি নাকচ করে কাতারে যাচ্ছে ইরানের বিশেষজ্ঞ দল। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে এবং সেই বৈঠক মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্পের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই এবং এ ধরনের খবর ভিত্তিহীন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দোহায় একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠানো হবে ঠিকই, তবে তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক আলোচনা নয়। প্রতিনিধি দলটি মূলত বিদেশে জব্দ হয়ে থাকা ইরানের অর্থ মুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিতে কাতারের সরকারের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা করবে। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মাইন অপসারণে ফ্রান্সের প্রভাবও প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই কাজ সম্পূর্ণভাবে ইরান নিজেই পরিচালনা করবে এবং এ বিষয়ে কোনো বিদেশি দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইরানের কর্মকর্তারা ফ্রান্সকে সতর্ক করে বলেছেন, বর্তমান সংবেদনশীল ও জটিল পরিস্থিতিতে এমন উদ্যোগ অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাদের ভাষ্য, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ইরানের রয়েছে এবং বাইরের শক্তির উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর আঞ্চলিক উত্তেজনা নতুন করে বেড়ে যায়। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের বৈঠকের দাবি এবং ইরানের তা অস্বীকার করাকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অবস্থানের স্পষ্ট পার্থক্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দোহায় ইরানি বিশেষজ্ঞ দলের সফর এবং হরমুজ প্রণালী নিয়ে তেহরানের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ইরান আপাতত রাজনৈতিক আলোচনার পরিবর্তে অর্থনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতেই গুরুত্ব দিচ্ছে। ইরানের বিদেশে জব্দ থাকা আর্থিক সম্পদ মুক্ত করার বিষয়টি তেহরানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর অন্যতম প্রধান বিতর্কিত ইস্যু। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, এই অর্থ ছাড়ের বিষয়টি নিষ্পত্তি না হলে শান্তি চুক্তি নিয়ে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তেহরানের দাবি, সমঝোতা স্মারকের 11 নম্বর অনুচ্ছেদে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের মতে এই ধারা তাদের অন্যতম প্রধান কূটনৈতিক সাফল্য এবং ভবিষ্যৎ আলোচনার ভিত্তি। সোমবার ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা মোট $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন মুক্ত করতে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এই অর্থ ছাড়ের সিদ্ধান্ত উভয় দেশের মধ্যে আস্থা পুনর্গঠন এবং চলমান আলোচনায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে। এসব তহবিল মুক্ত করা তেহরানের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য এবং প্রয়োজনীয় আমদানি কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের বক্তব্য অনুযায়ী জব্দ সম্পদের আংশিক মুক্তি দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সম্পদ মুক্তির প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হলে তা কেবল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অর্থ ছাড়ের প্রক্রিয়া, সময়সূচি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট শর্তাবলী কি হবে তা এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। তাই এই ইস্যুটি আগামী আলোচনাগুলোতেও অন্যতম কেন্দ্রীয় বিষয় হয়ে থাকবে। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কৌশলগত সাফল্যের মধ্যে ব্যবধান সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে আবারও স্পষ্ট হয়ে উঠেছে। 40 দিনের এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন দাবি করলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে একটি বিষয় পরিষ্কার, ওয়াশিংটন সামরিকভাবে শক্তিশালী হলেও সেই শক্তিকে রাজনৈতিক ও কৌশলগত সাফল্যে রূপান্তর করতে ক্রমেই বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে। মার্কিন সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই প্রবণতাকে স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস বা কৌশলগত অন্ধত্ব হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে যুক্তরাষ্ট্র প্রায়ই স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় হিসেবে বিবেচনা করে, অথচ দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরে। সামরিক তাত্ত্বিক কার্ল ভন ক্লোসিসের ধারণা অনুযায়ী যুদ্ধ মূলত রাজনীতিরই অন্য একটি উপায়। তাই কোনো সামরিক অভিযানের প্রকৃত সাফল্য নির্ভর করে সেটি রাজনৈতিক লক্ষ্য কতটা অর্জন করতে পেরেছে তার উপর। গত 2 দশকে আফগানিস্তান, ইরাক ও লিবিয়াতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে এগিয়ে থাকলেও স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা বা দীর্ঘমেয়াদী প্রভাব প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধেও একই চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে আনার চেষ্টা করলেও যুদ্ধ শেষে ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখে এবং অঞ্চলটির রাজনৈতিক কাঠামো মৌলিকভাবে পরিবর্তিত হয়নি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অঞ্চলে অতিরিক্ত সেনা, যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর উত্তেজনার ফলে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক পরিবহন ও বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। পাশাপাশি যুদ্ধের বিস্তার, মার্কিন ঘাঁটির নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও সংকুচিত হয়েছে। ডিফেন্স ওয়ানের মূল্যায়ন অনুযায়ী এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মধ্যকার মতপার্থক্য আরও স্পষ্ট করেছে। অনেক মিত্রদেশ মনে করেছে তারা এমন এক সংঘাতের নিরাপত্তা ও অর্থনৈতিক মূল্য দিচ্ছে যার সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা ছিল সীমিত। ফলে মার্কিন নেতৃত্বের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে যুদ্ধটি যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে, কারণ প্রতিরোধের সফলতা কেবল সামরিক শক্তির প্রদর্শনে নয়, প্রতিপক্ষের আচরণ পরিবর্তনে নিহিত। যদি প্রতিপক্ষের অবস্থান অপরিবর্তিত থাকে বা প্রতিরোধের ইচ্ছা আরও দৃঢ় হয়, তবে সেই প্রতিরোধকে সফল বলা কঠিন। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ আবারও দেখিয়েছে যে সামরিক শ্রেষ্ঠত্ব সবসময় কৌশলগত বা রাজনৈতিক সাফল্য নিশ্চিত করে না, বরং সামরিক বিজয়কে দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য, স্থিতিশীলতা, জোট সংহতি ও প্রভাব বৃদ্ধির সঙ্গে যুক্ত করতে না পারলে তা শেষ পর্যন্ত সীমিত অর্জনেই আটকে থাকে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি সরকারের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক চুক্তির তীব্র সমালোচনা করে বলেছেন, এর মূল উদ্দেশ্য ইরান যুক্তরাষ্ট্রের চলমান শান্তি প্রক্রিয়াকে দুর্বল করা। মঙ্গলবার লেবাননের দৈনিক এল আখবারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই চুক্তি 1983 সালের 17 মে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত বিতর্কিত চুক্তির চেয়েও বেশি ক্ষতিকর এবং এটি লেবাননের জাতীয় ঐক্য ও রাজনৈতিক ভারসাম্যের জন্য বড় হুমকি। তার মতে এই পদক্ষেপ দেশের অভ্যন্তরে নতুন করে বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বেরি জানান, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করে জনগণকে শান্ত রাখার জন্য ধন্যবাদ জানান। জবাবে তিনি প্রধানমন্ত্রীকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে সরকারকে এই চুক্তি থেকে সরে আসতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, লেবাননের সেনাবাহিনী বা এর প্রধানের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না এবং এ বিষয়ে তারা নীরব থাকবে না। একই সঙ্গে তিনি জানান, হিজবুল্লাহ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রাখতে কাজ করছে। লেবাননের স্পিকার আরও দাবি করেন, এই চুক্তির মাধ্যমে শুধু লেবাননের অভ্যন্তরীণ রাজনীতি নয়, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের পথও বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তার মতে এর ফলে আঞ্চলিক শান্তি উদ্যোগ দীর্ঘ ও জটিল পর্যায়ে প্রবেশ করতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মধ্যে নীতিগত মতপার্থক্যের বিষয়টিও উল্লেখ করে বলেন, ওয়াশিংটনের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যকেই বহন করতে হবে। রাম মন্দির নির্মাণের জন্য ভক্তদের দেয়া কোটি কোটি রুপি অনুদানের অর্থ আত্মসাতের ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকারের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গতকাল সোমবার উত্তরপ্রদেশের পশ্চিমবঙ্গের বিজনোর জেলায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে হায়দ্রাবাদের এই আইন প্রণেতা ব্যঙ্গ করে বলেন, রাম মন্দির ট্রাস্টে যদি কোনো মুসলিম থাকতেন তাহলে এতক্ষণে সরকার তাকে এনকাউন্টারে হত্যা করত এবং তার বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিত। অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বিলম্ব হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াইসি। তিনি অভিযোগ করে বলেন, বহুল আলোচিত এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ এমনকি হেফাজতে নেওয়ার আবেদনও করছে না। এ নিয়ে ক্ষোভ ঝাড়তে গিয়ে ওয়াইসি বলেন, ট্রাস্টে একজন মুসলিমকে রাখলেই হতো, তারপর তাকে এনকাউন্টারে হত্যা করে এবং তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে মামলাটি শেষ করে দেওয়া যেত, কিন্তু এখন অভিযুক্ত ব্যক্তিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এ সময় উপস্থিত জনতা জোরালো করতালির মাধ্যমে ওয়াইসির এ বক্তব্যের প্রতি সমর্থন জানান। अगर ट्रस्ट में गलती हो गई, उस ट्रस्ट में एक मुसलमान को तुम मेंबर बना लेते और बाद में जब ये घोटाला सामने आया तुम उस मुसलमान को ले जाकर एनकाउंटर कर देते, बुलडोजर से उसका घर तोड़ देते, केस क्लोज्ड। चंपक तो मजे में है, चंपक अभी पूरे चंपक मजे में है। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।